এই গল্পটা শুরু হয় একটি ছোট্ট গ্রামে, যেখানে মানুষরা ধান চাষ করে তাদের জীবন কাটাচ্ছিল। একদিন গভীর রাতে এক দম্পতি মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তারা বাড়ির কাছে আসার সাথে সাথেই তাদের মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নাট তার চোখের সামনে কষ্টে মারা যায়। নাটের কি হয়েছে কেউ কিছুই জানে না। গ্রামে আর একটা পরিবারও থাকতো, মুন আর হিউমের পরিবার, যেখানে হিউম বেশ কড়া বাবা ছিল, আর মুন তার ছেলে মেয়েদের খুব ভালোবাসতো। তাদের 3টে ছেলে আর 3টে মেয়ে ছিল। ছেলেদের মধ্যে সবচেয়ে বড় ছিল ইয়াক, যিনি আর্মিতে গিয়েছিল, কিন্তু এখন সে ছুটিতে বাড়ি ফিরছিল। বড় ভাই ফিরে আসায় 3 বোন অনেক খুশি। 3 বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল ইয়াত, আর তার 2 ছোট বোন ইয়াম আর ইয়াবি। তারা একে অপরকে খুব ভালোবাসতো। তাদের মা খুব খুশি যে কাল তার ছেলে বাড়ি ফিরছে। সে তার মেয়েদের বলছিল যে আজ রাতে তোমাদের বাবা সবাইকে নিয়ে মেলায় যাবে। ইয়াত তার বোনদের নিয়ে স্কুল যাচ্ছে। পথে ইয়াতকে বলল যে আজ স্কুলে পরিষ্কার করা পালা তার। সেটা শুনে ইয়াত তার ছোট বোনকে বলল যে ও তার সাথে সাহায্য করবে। কিন্তু তখনই সবচেয়ে ছোট বোনের নজর পড়ল এক গাছের দিকে, আর ইয়ামও সেই গাছের দিকে তাকিয়ে আছে। ওখানে তাদের একটা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এটা কি। ওরা ওখান থেকে চলে যায়, স্কুলে পৌঁছে যায়, এবং স্কুল শেষে ইয়াট আর ইয়াম মিলে ক্লাস পরিষ্কার করা শুরু করে। ওই ক্লাসেই তাদের সঙ্গে পড়তো নাট, সেই মেয়েটা যে শুরুতে মারা গিয়েছিল। ইয়াম আর ইয়াট তার ডেস্কের কাছে গিয়ে কিছু ড্রয়িং দেখতে পায়, যা নাট কয়েকদিন আগে তৈরি করেছিল, আর সেখানে শুধু একজন ডাইনির ছবি ছিল। ওই ড্রয়িংগুলো দেখে ইয়াম অনেক ভয় পায়। 3 বোন বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু পথে হঠাৎ ওরা আবারও ওই গাছটা দেখে, আর গাছের কাছে ওই কালো কাপড় পরা ডাইনি, যাকে নাট দেখেছিল। তারা সবাই সেখান থেকে দৌড়ে পালায়। পথে তাদের ছোট ভাই ইয়াদের সাথে দেখা হয়। ইয়াদ বোনদের নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। যখন তারা বাড়ি পৌঁছায়, তখন দেখে তাদের বাবা অনেক রেগে আছেন। বলছেন, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদের মেলায় যেতে হবে। হাং আর মন তাদের বাচ্চাদের নিয়ে মেলায় যায়। সবাই খুব খুশি, মেলায় সবাই মজা করছে। কিন্তু এই মেলায় মাঝে মাঝে ইয়ামের অসুস্থতা শুরু হয়, তার কাশি হচ্ছে। ইয়াদ ভাবছে সকালে তো ইয়াম ঠিক ছিল, এখন কি হয়েছে তার। সবাই একসাথে এক ঝুলায় বসে, কিন্তু তখনও ছোট বোন দেখে যে ঝুলার নিচে একটা ডাইনি দাঁড়িয়ে আছে, আর সে তাদের দিকে ইশারা করছে। সে ডাইনিকে শুধু ইউকেই নয়, ইয়ামও দেখতে পাচ্ছে, আর ইয়াদকেও। 3 জনেই খুব ভয় পেয়ে যায়। কিন্তু তারপর হঠাৎ সেই ডাইনি চলে যায়। এরপর ইয়ামের স্বাস্থ্য খারাপ হতে থাকে। সবাই এটা দেখে চিন্তিত হয়ে পড়ে যে ইয়ামের হঠাৎ কি হয়েছে। তারপর তারা মেলা ছেড়ে চলে যায়। রাতে ইয়াম কিছু আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে ফিস ফিস করে ডাকছে, কিন্তু আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকে। বাধ্য হয়ে ইয়াম উঠে বসে। সে জানালার কাছে যায়, কিন্তু সেখানে তো কেউ নেই। কিন্তু ইয়াম দেখতে পারেনি যে ডাইনি তার কাছে চলে এসেছে। গল্প আমাদের ইয়াটের দিকে নিয়ে যায়। এবার ইয়াট কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। তখন সে দেখে ইয়াম ঘর থেকে বাইরে যাচ্ছে। ইয়াট গিয়ে দেখে ইয়াম এক কোণে বসে আর অদ্ভুত আচরণ করছে। ইয়াম ওকে দেখে উঠে দাঁড়ায় আর চলে যায়। ইয়াট বুঝতে পারে না ইয়ামের কি হয়েছে। পরের দিন ইয়ামের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তার জ্বর বেড়ে যাচ্ছে। তাই ইয়াস তার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার কিছু ওষুধ দিয়ে দেয়, আর ইয়াস তার বোনকে নিয়ে বাসায় ফিরছে। অবশেষে তাদের বড় ভাই ইয়াক আর্মি থেকে ফিরে এসেছে। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু সে দেখে তার বাবা অনেক রেগে রয়েছে, কারণ ধীরে ধীরে তার বাবার খামার থেকে শ্রমিকরা পালিয়ে যাচ্ছে। ইয়াক শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। তারা তাকে বলে যে কয়েকদিন ধরে তারা মাঠে একটা ছায়া দেখছে, আর সবাই মনে করছে সেটা হয়তো কোনো ভৌত আত্মা, আর এখন আর কেউ ওই মাঠে কাজ করতে চায় না। শ্রমিকরা মাঠে কাজ করবে না বুঝতে পেরে সে তার ভাই ইয়সকে বোঝায় আমাদের 3 জনকে মিলে মাঠে কাজ করতে হবে। আর অন্যদিকে ইয়াট যায় ইয়ামকে দেখতে, কিন্তু ইয়াটের সঙ্গে বাজে ব্যবহার করছে। তাকে বলে এখান থেকে চলে যাও,
তাদের আওয়াজ শুনে সেখানে তাদের মাও চলে আসে। তখন ইয়াম মুনকে বলে যে ইয়াক তাকে বিরক্ত করছে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই ইয়াবি সেখানে আসে এবং তার বড় বোনকে বলে, আজ রাতে আমি তোমার কাছে ঘুমাবো, কারণ কাল রাতে আমি ঘুমাইনি এবং ইয়াম আমাকে খুব অদ্ভুত চোখে দেখছিল। আমি ভয় পেয়েছিলাম। এখন ছোট বোনের কথা শুনে ইয়াটের সন্দেহ হতে শুরু করে। মুন আর হংকে কিছু কাজের কারণে শহরে যেতে হবে। যাওয়ার আগে ইয়াক তার মাকে বলতে চায় যে ইয়াম কেমন হয়ে গিয়েছে, কিন্তু মুন বিশ্বাস করে না। শুধু ইয়াদ নয়, ইয়াকেরও মনে হচ্ছিল যে ইয়াম বদলে গেছে। সে তার ভাইদের বলছিল যে যখন থেকে সে ফিরে এসেছে ইয়ামের আচরণ অদ্ভুত হচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় যে আজ রাত ইয়ামের ওপর নজর রাখবে। ইয়াট অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর দেখে ইয়াম আবার বাড়ির বাইরে যাচ্ছে। সে ইয়ামের পেছনে যাওয়ার চেষ্টা করে। ইয়ার নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তার মাথা ঘুরছে। কোনোভাবে সে বাইরে যায়, কিন্তু তখন সে দেখে বাইরে থেকে গুলির শব্দ আসছে। সে খুব ভয় পায়। সে তার ছোট বোনকে কাভারের ভিতরে লুকায়। ভাবতে থাকে হয়তো বাড়িতে চোর ঢুকেছে, কিন্তু সে বাইরে গিয়ে দেখে তিন ভাই খুব চিন্তিত আর তারা মাঠে গুলি চালাচ্ছে। কিছুক্ষণ পরে তিন ভাই ইয়ামকে নিয়ে আসে। ইয়াম অচেতন। ঠিক তখনই তার চোখ পড়ে মাঠে, আর মাঠে সে আবারও সেই ডাইনিকে দেখে। কিছু হওয়ার আগেই ইয়াক তার ভাই বোনদের নিয়ে ভেতরের দিকে চলে যায়। পরে ইয়াক তার বোনকে সব কিছু বলতে বাধ্য হয়। সে বলে, যখন আমরা বাইরে ছিলাম আর ইয়ট আর ইয়স দুজনই ঘুমাচ্ছিল, তখন আমি দেখলাম ইয়াম বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি তাকে অনুসরণ করার চেষ্টা করলাম, কিন্তু মাথা ঘোরাতে শুরু করলো। কোনোভাবে নিজের হোশ সামলে ইয়ামের পিছু নেয় আর নিজের ভাইদের ডেকে নেয়। তিন ভাই মিলে ইয়ামকে খুঁজতে ক্ষেতের দিকে যায়, কিন্তু কোথাও ইয়ামকে দেখা যায় না। কিছুক্ষণ পর অবশেষে তাদের ডাইনিটার দেখা মেলে। ওকে দেখে ইয়াক গুলি ছুটতে থাকে, কিন্তু ডাইনিটার ওপর কোনো গুলির প্রভাব পড়ে না। ইয়াক গুলি চালিয়ে যায় আর ডাইনিটা হাসতেই থাকে। অবশেষে তার ইয়ামকে দেখতে পায়। আর তার ভাই বোনদের বলল, ওই ডাইনিটা হয়তো ইয়ামের মধ্যে দখল করে ফেলেছে। সবাই খুব ভয় পায়। ইয়াকের একটা প্ল্যান আছে। সে জানতো এই গ্রামের প্রধান তাদের সাহায্য করতে পারবে। ইয়াককে জিজ্ঞাসা করে, আমরা কি মা বাবাকে সব কথা বলবো? কিন্তু ইয়াক তার বোনকে বলে যে তারা আমাদের কথা বিশ্বাস করবে না। আমি প্রধানের কাছে যাব আর সব ঠিক করে দেব। যাওয়ার আগে ইয়াক তার বোনকে টাকা দেয় আর বলে, তোমার বোনদের বাইরে নিয়ে যাও, তাদের কাপড় কিনে দাও, খাওয়াও। দুজনেই খুব খুশি হয়। এই বলে সে প্রধানের খোঁজে চলে যায়। ইয়াম এখন উঠে পড়েছে। সে ইয়ামকে বলে, একটু পরে আমরা বাইরে যাব আর খুব মজা করব। ইয়ামও রাজি হয়ে যায়। সে অসহায় হয়ে প্রস্তুত হচ্ছে, কিন্তু সে দেখতে পারে না যে সেই মেয়েটা যাকে তারা মেলায় রেখেছিল এখন অবশেষে তাদের বাড়িতে ঢুকে পড়েছে। সে ইয়ামের ওপর হামলা করে, ইয়ামের দাঁত ভেঙে ফেলে আর সেটা খেয়ে ফেলে। ইয়ামের চিৎকার শুনে মুন আর ইয়াক ভিতরে ছুটে আসে, কিন্তু ওই মেয়ে হাসতে হাসতে সেখান থেকে দৌড়ে চলে যায়। তারা বুঝতে পারে না এটা কি হলো। অবশেষে ইয়াক প্রধানকে সব কিছু বলে দেয়। তখন প্রধান ইয়াককে বোঝায়, কালো জাদু করা মহিলা এখানে এসেছে। মানুষ বলে সেই জাদুকরণী একটা আত্মাকে জীবিত করে তুলেছে, আর সেই আত্মাই প্রথমে ওই জাদুকরণীর দেহ দখল করে নিয়েছে, আর এখন সে তার পরের শিকারকে খুঁজছে। আর আমি ভয় পাচ্ছি যে সেটা তোমার বোন তো নয়, কারণ তোমার বোনের আগে সে এখানে একটা মেয়ে নটকেও মেরে দিয়েছিল। প্রধানের কথা শুনে ইয়াক খুব ভয় পাচ্ছিল। অবশেষে সে সেই জাদুকরণীর কাছে পৌঁছায়, আর সে আর কেউ নয়, সেই ছিল যাকে ইয়াদ মেলায় দেখেছিল, আর পরে বাড়িতে যিনি ইয়ামের ওপর আক্রমণ করেছিল। সে ওকে দেখে চেঁচায়, তুমি আমার বোনের সঙ্গে কী করেছো? কিন্তু সে ইয়ামকে দেখে হেসে ওঠে আর তারপর নিজেকে মেরে ফেলে। ইয়াক বুঝতে পারে মেয়েটা কেন এমন করলো। তখন প্রধান ওকে বোঝায় যে কেউ যদি আত্মার বন্দি থেকে মুক্তি চায়, তাহলে তাকে এমন একজনের দাঁত খেতে হবে যার আত্মাই পরের শিকার। এটা করলেই শান্তিতে মরে যেতে পারবে। আর এখন আত্মা ইয়ামের শরীরে ঢুকে গেছে। ইয়াক বুঝতেই পারছে না তারা কি করবে। অবশেষে প্রধানকে নিয়ে নিজের বাড়ির দিকে যায়, কিন্তু এখন ইয়ামের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সে প্রধানকে দেখে হেসে ওঠে
আর প্রধান বুঝতে পারে যে ওই আত্মা পুরোপুরি ইয়ামের শরীর দখল করে ফেলেছে। তারা আবার ঠিক করে যে আজ রাত তারা ইয়ামের ওপর নজর রাখবে, তাকে বাড়ির বাইরে যেতে দেবে না। তবে তারা জানতো না যে সেই ডাইনিটা রাতে কতটা শক্তিশালী। ওই ডাইনি সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। ইয়াক নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ডাইনির শক্তির কাছে পারে না। সে অসুস্থ হয়ে পড়ে। ইয়াদ ইয়ামকে যেতে দেখে, কিন্তু কিছু করতে পারে না। সে চলে যাওয়ার পর ইয়াদ তার সব ভাইদের জাগিয়ে তোলে। অবশেষে ওরা সবাই জেগে ওঠে। ইয়াক তার বোনকে বোঝায়, তুমি ওদের সাথে ওখানেই থাকো, আর আমি আর আমার মা বাবা বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। ওরা 5 জন বাইরে যায়। মুন আর হং বুঝতে পারে না কি হচ্ছে এখানে। ইয়াক তার মা বাবাকে সব কিছু বলে, কিন্তু হং এই ব্যাপারে একদম বিশ্বাস করে না। ইয়ং চিৎকার করে বলে, এমন কিছু হয় না, তোমরা সবাই পাগল। ঠিক তখনই আকাশ থেকে পাথর পড়তে শুরু করে এবং দূর থেকে হাসির আওয়াজ আসে। হং বুঝতে পারে যে তার ছেলে সত্য বলছে। ইয়াং তার ভাইদের বোঝায় যে আমাদের খামারে আলাদা আলাদা গিয়ে ইয়ামকে খুঁজে বের করতে হবে। ইয়াক খুব রেগে গেছে। সে চিৎকার করে বলে, আমার কাছে আসো। তার এই আওয়াজটা শুনে ডাইনি ঠিক করে যে তার প্রথম শিকার হবে ইয়াক। সে ইয়াকের পিছনে আসে। আওয়াজ শুনে ইয়াক গুলি চালায়, কিন্তু সে দেখে ওটা তার মা ছিল। সে তার মায়ের কাছে যায়, কিন্তু তারপর মন হাসে আর সে বুঝতে পারে যে ওটা তার মা না, বরং ওই ডাইনি। কোনোভাবে ইয়াক সেখান থেকে পালিয়ে বাঁচে। অন্যদিকে ডাইনি এখন বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে বলল, দরজা খুলে আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি ইয়াম। তখন ইয়াম বুঝতে পারে যে এটাই সেই ডাইনি। সে ইয়াককে ভয় দেখায়, বলে যে আমি তোমায় আর তোমার পুরো পরিবারকে মারব। ডাইনির শক্তি দেখে সবাই ভয় পেয়ে যায়। আর পরের দিন তারা অবশেষে ওঝাকে ডাকে। সে ভিতরে গিয়ে ইয়ামের কাছে যায়। ওটা ইয়ামের কাছে গিয়ে প্রার্থনা করতে শুরু করে, আর ইয়াম কষ্ট পেতে থাকে। ডাইনি বুঝতে পারে যে হয়তো সে শেষ হয়ে যাবে, তাই সে নাটক করে, মা আমাকে বাঁচাও বাঁচাও। মন ভাবতে থাকে যে তার মেয়েটা ফিরে এসেছে। ওঝা বুঝতে পারে যে এই ডাইনি এত সহজে ইয়ামকে ছাড়বে না। সে সবাইকে নিয়ে বাইরে চলে যায়। সে জানে ডাইনির খাবার, অর্থাৎ মানুষের কিডনি, হৃদয়, ফুসফুস ডাইনি কোথাও লুকিয়ে রেখেছে। আর যদি আমরা তার খাবার জ্বালিয়ে দিই, তাহলে ওই ডাইনি কিছুদিনের জন্য দুর্বল হয়ে পড়বে। তখন আমরা ইয়ামকে নিয়ে এখান থেকে বেরোতে পারবো। তাদের মনে পড়ে সেই গাছটাই যেখানে তারা প্রথমবার ওই ডাইনিকে দেখেছিল। ওজার কথা শুনে তারা গাছটা কেটে ফেলে, আর অবশেষে তাদের ডাইনিটার খাবার খুঁজে পায়। ওঝা বলে জ্বালিয়ে ফেলো সব, কিন্তু যেই তারা খাবারটা সরাতে যায়, তেমনি ইয়াম দৌড়ে এসে হাজির হয়। সে কষ্ট পেতে থাকে, চিৎকার করতে থাকে, আর তারপর অজ্ঞান হয়ে পড়ে। এখন ওঝা সবাইকে বোঝায় যে আমাদের ইয়ামকে নিয়ে শহরের দিকে যেতে হবে। ডাইনি আমাদের বাধা দেবে, কিন্তু যদি আমরা শহরের দিকে পৌঁছে যাই, তাহলে ডাইনি ইয়ামকে ছেড়ে চলে যাবে। ইয়াম ঠিক করে যে ওঝা প্রধান ইয়াত, ইউস, ওর মা আর ইয়াম সবাই শহরের দিকে যাবে, আর বাড়িতে ওর বাবা ইয়াট আর ছোট বোন থাকবে। সবাই রাজি হয়। ওঝা আগে ইয়ামকে বলেছিল ডাইনিটা আমাদের পথ আটকানোর চেষ্টা করবে, ভয় দেখাবে, কিন্তু কোনোভাবে গাড়িটা থামানো যাবে না। অবশেষে তারা গ্রামের অর্ধেক পথ পার হয়ে যায়, আর তারপর শুরু হয় সময়ের খেলা। পালা করে সবাইকে ভয় দেখানো শুরু করে। ডাইনি রেগে যায়, আর এখন সে তার আসল রূপে এসে পড়ে। সে ইয়ামের ওপর প্রভাব বিস্তার করে, আর ইয়াম তার শক্তি দিয়ে সবাইকে ঘুমিয়ে পড়ায় আর গাড়ির দুর্ঘটনা ঘটায়। কিছুক্ষণ পর ইয়াক হুঁশ ফিরে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সবাই অচেতন হয়ে গেছে, আর সে পুরোপুরি ইয়ামের ওপর দখল করে নিয়েছে। সে ইয়ামকে দেখে হাসে, বলে তুই কি ভেবেছিলি একে নিয়ে এখান থেকে চলে যাবি? এখন আমি তোর সামনে সবাইকে মারবো, তারপর শেষমেশ তোর বোনকেও মারবো, আর তোকে ছেড়ে দেব যাতে তুই যন্ত্রণা পেতে থাকিস। তখন ইয়াক বুঝতে পারে যে এই ডাইনিকে শক্তি দিয়ে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। সে নিজের বুদ্ধি কাজে লাগায়। সে ওই ডাইনিকে চ্যালেঞ্জ দেয়, যদি তোর সাহস থাকে আমাকে মেরে দেখা। তখন ডাইনি রেগে যায়। সে ইয়াকের ওপর আক্রমণ করার চেষ্টা করে। ইয়কের ইশারায় ইয়াক তাকে একটি তরোয়াল দেয়। সে তরোয়াল দিয়ে ইয়ামের হাতের ওপর আঘাত করে, আর শেষমেশ সেই ডাইনি ইয়ামের শরীর ছেড়ে চলে যায়। তখন সুযোগ নিয়ে
ইয়াক ওকে সেই মন্ত্রপুত গুলি দিয়ে মেরে দেয়। আর ইয়াক পুরো পরিবার নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। সবাই খুব খুশি যে তাদের বোন ইয়াম বেঁচে গেছে। রাত হয়, ইয়াত ইয়ামের সাথে কথা বলছে। তখন ইয়াম এসে বলে, তোমরা আমাকে কখনো হারাতে পারবে না। আর ইয়াত বুঝে যায় যে ডাইনি মারা যায়নি। তারপর সেই ডাইনি ইয়ামকে তার সামনে মেরে দেয়। আর ইয়াত ওই ডাইনি নিজের উদ্দেশ্য পূরণ করে ওখান থেকে চলে যেতে দেখে। আর ইয়াম ঠিক করে যে সে এর প্রতিশোধ নেবে। আর এখানেই এই গল্প শেষ হয়ে যায়।